আম্মু শুধু ওর মিষ্টি খাওয়ালে, আমাকে দিলে না কেন? তোকে খেতে হবে না। ও, আমি এখন তোমার পর হয়ে গেছি। বৌমা পেয়েছো, আমি কে? দেখেছিস মা তোকে কেমন হিংসে করতেছে, আর বাদর ছেলে। মা ছেলের খুনসুটি দেখে নিশি হাসছিল। আবিরের ফুলসজ্জার ঘর আয়নের সাজার কথা ছিল, কিন্তু এখন নিজের বোনের সাথে বিয়ে হওয়াতে নিজের বোনের ফুলসজ্জার ঘর সাজাবে কিভাবে? তাইও বাড়ির কেউ আসেনি। ফারিন আর ফাহাদ ওদের ফুলসজ্জার খাটটা সাজিয়েছে। ভাবি, এই হচ্ছে তোমাদের ঘর। কেমন হয়েছে ফুলসজ্জার ঘরটা সাজানো? পুরো ঘরটা চোখ বুলিয়ে নিল। গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজিয়েছে। অনেক সুন্দর হয়েছে। দেখতে হবে কে সাজিয়েছে। আমি আর ফাহাদ ভাইয়া মিলে প্রায় 2 ঘন্টা ধরে সাজিয়েছি। আচ্ছা ভাবি, আমি যাই, এখনই হয়তো ভাইয়া আসবে। তোমাদের রোমান্টিক ফুলসজ্জার গল্প কাল শুনবো। বলেই দাঁত চেপে হাসলো। ফারিন চলে গেল। নিশি ফুলে ভরা বেডের মাঝখানে বড় ঘুমটা দিয়ে বসে আছে। দরজা খোলার শব্দ হলো। মাথা উঁচু করে দেখে উনি এসেছে। ধীরে ধীরে এসে নিশির পাশে বেডে বসে ঘুমটা তুলে ওর দিকে তাকিয়ে আছে। তোমাকে অনেক সুন্দর লাগছে বউ, আমি তো পাগল হয়ে যাচ্ছি। ঘোর লাগা দৃষ্টিতে বলল আবির। আবিরের কথা শুনে নিশি চুপ করে আছে। আবির নিশির গালে হাত রেখে কানের কাছে আস্তে করে চুমু দিতেই নিশি কেঁপে ওঠে। বউ, তুমি কি আমায় তোমার কাছে আসার অনুমতি দিবে? তোমার ভালোবাসার আমি একটু ডুব দিতে চাই। ভালোবাসার মানুষের আবদার কি উপেক্ষা করা যায়? নিশি উপেক্ষা করতে পারেনি। যেখানে ওরা বৈধ সম্পর্কে আছে, ওরা এখন স্বামী স্ত্রী। আবিরের অধিকার আছে ওকে ভালোবাসার। নিশি মাথা নাড়িয়ে সম্মতি দেয়, আবিরকে জড়িয়ে ধরে। আবির নিশিকে নিজের সাথে মিশিয়ে বেঁধে শুইয়ে দিয়ে মুখে ঠোঁটে গলায় পাগলের মতো চুমু খেতে লাগে। আবিরের সাথে নিশিও সমান তালে রেসপন্স করলো। দুজন নবদম্পতি মেতে উঠলো ভালোবাসায়। তারপর আর কিচ্ছু জানি না, আমি ছোট মানুষ। আজকে আবির আর নিশির রিসেপশন হবে। নিশিকে পার্লারে মহিলা সাজাচ্ছে। আভা, সিমি, রুহি রেডি হয়ে আছে। বাসা সবাই এখন আবির ভাইদের বাসায় যাবে। তারপর আবির ভাই আর নিশি আপুকে নিয়ে আসবে। ভাবতে আনন্দ লাগছে তার। আভা একটা ব্ল্যাক ড্রেস পরেছে। একটু পর দেখলো আয়ান রেডি হয়ে নিচে নামলো। ওনার পরনেও ব্ল্যাক স্যুট, ব্ল্যাক শার্ট। আভাদের দেখলে যে কেউ ভাববে কাপল। ব্ল্যাক ড্রেসে ওনাকে যা সুন্দর লাগছে নাকি, বলল আভা। একটু রাগ লাগলো। কি দরকার ছিল এত সুন্দর লাগার? ওখানে গেলেই মেয়েরা হ্যাংলার মতো তাকিয়ে থাকবে, বিশেষ করে ওই ফারিন শয়তানিটা। কি হলো, এমন মুখটা বেঁকে রেখেছিস কেন? এত সাজার কি আছে? কোনো মেয়েকে দেখাতে যাচ্ছেন নাকি? আয়ান বুঝতে পারছে আভা একটু রেগে আছে, তাই আভাকে আরো রাগানোর জন্য বলল, ওখানে কত মেয়ে আছে আমাকে দেখার জন্য, একটু সেজে না গেলে হয় বল? বলেই চুলে হাত দিয়ে স্টাইল করলো। আয়ানের কথা শুনে আবার রেগে আগুন। শয়তান, তুই আমার শাস্তি দাস না, তুই নিজে ঠিকই সেজে মেয়েদের দেখাইতে যাস না? এই রে, বেশি রেগে গেছে। কি বললি তুই আমাকে? তুই তো করে করছিস, এত সাহস? একটু ভয় পেল, তবুও বুঝতে দিল না। আপনাকে কেন ভয় পাবো? আপনি একটা আস্ত শয়তান। বলেই ভাইয়ের চুলগুলো এলোমেলো করে দিয়ে চলে গেল। আবিরদের বাসায় গিয়ে নিশিকে জড়িয়ে ধরলো, বলল, আপু আজকেও তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই না? তোকেও সুন্দর লাগছে। আভা, আম্মু আব্বু, ছোট আম্মুরা কই, দেখছি না। আপু ওরা তো আসতেই চাচ্ছিল না, পরে তোমার শাশুড়ি ফোন করে জোর করলো, এই জন্যই রাজি হলো। ওরা দেরিতে এসেছে তো, তাই আমরা আগেই আসলাম। তোমরা আগে এসেছো, ভালো করেছো। আমার একা তোমাদের ছাড়া ভালো লাগছিল না। আভারা সবাই এক জায়গায় বসে আছে। আয়ান পাশে বসে ফোন চাপছে। একটু পর আব্বু আম্মুরাও চলে আসে। ফারিন সবাইকে শরবত দিচ্ছে। আয়ানকে আগে দিল। ভাইয়া না চাইলেও নিয়ে ধন্যবাদ জানালো। তারপর আভার কাছে এসে হেসে বলল, আবার এই নাও তোমার শরবত। আভা অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। ফারিন এত ভালো হলো কিভাবে? কি ভাবছো? নেও, আমার আবার সবাইকে দিতে হবে। শরবতটা নিল, কিন্তু কেন যেন ওর এত ভালো ব্যবহার আভার মনে সন্দেহ সৃষ্টি করেছে। ফারিনের কথা বাদ দিয়ে শরবতটা খেয়ে নিল। আবার তোমাকে উপরে নিশিয়াপুর রুমে আয়ান ভাইয়া ডাকছে। উনি আমায় কেন ডাকছে? আমি কিভাবে বলবো, তুমি শুনে আসো। বলেই চলে গেল। উপরে যেতে যেতে মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো। কেমন যেন নিজেকে টলমল লাগছে। এরপর নিশির রুমে গিয়ে দেখে কেউ নেই। আভা, তুই নাকি আমায় ডাকছিস? কি বলবি বল? আবার টলতে টলতেই বলল,
আমি আপনাকে কখন ডাকলাম? আপনি নাকি আমায় ডাকলেন, তাই আসলাম। কই, আমি তো তোকে ডাকিনি। তুই এভাবে টলছিস কেন? কি হয়েছে? আমার মাথাটা কেমন ঘুরছে। বলেই পড়ে যেতে নিলে আয়ান আভাকে ধরে ফেলে। এই কি হয়েছে তোর? চোখ খোল। রুমে পানি নেই, বাইরে পানি নিতে যাবে, কিন্তু দরজা খুলছে না কেন? একটু আগেই তো খোলা ছিল, বন্ধ কে করলো? আবার কাছে ফিরে এসে ওকে ডাকতে লাগলো, কিন্তু ওর কোনো সাড়া নেই, শুধু মাতালদের মতো বিড়বিড় করে কি যেন বলেই যাচ্ছে। একটু পর কে জানে দরজা খুলে দিল। দরজার দিকে তাকিয়ে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। রিসেপশনে আসা কিছু প্রতিবেশী বলল, তোমরা ছেলে মেয়ে এক ঘরে কি করছো? নষ্টামি করে বেড়াচ্ছো? এই শিক্ষা দিয়েছেন তোমাদের বাবা মা? আয়ান রেগে বলল, আপনারা এসব কি বলছেন? নষ্টামি করতে যাব কেন? ও একটু অসুস্থ হয়ে পড়েছে, কে কি জানি খাইয়েছে, ও হাঁটতে পারছে না, তাই এই রুমে আছি। আর দরজা কে বন্ধ করেছে আমরা জানি না। আয়ান, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি, এই দিন দেখার জন্য বেঁচে আছি। মানুষ আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। আব্বু, তুমি আমাকে বিশ্বাস করো, আমরা কিচ্ছু করিনি। ছোট আব্বু, চুপ করে আছো কেন? বলো, আমাদের কি তোমার এমন মনে হয়? নিশি পানি ছিটিয়ে লেবু পানি খাইয়ে আভাকে স্বাভাবিক করে তুলল। আবার রুমে এত মানুষ দেখে অবাক হলো। এত মানুষ কেন বুঝলো না সে। একটু পর সবার কথা শুনে বুঝলো, আর বুঝতে পারলো ওদের নামে কেউ ইচ্ছে করে বদনাম ছড়াতে চাচ্ছে। নিজেরা কিছু না করেও এমন বাজে কথা শুনে আবার চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। আত্মীয়রা এক একজন এক এক কথা বলছে। আয়ান নীরব এতক্ষণ সব কথা শুনলো। তারপর ওর আব্বু আর ছোট আব্বুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ছোট আব্বু, তোমার কাছে একটা জিনিস চাই, দেবে? তেনারাও গম্ভীর মুখে বললেন, কি চাও বলো। তুমি তো জানো আমি এরকম কখনো করতে পারি না। আমরা জানলে তো হবে না, আত্মীয় স্বজন তো বুঝবে না, বাজে কথা বলবে। ছোট আব্বু, আমি আভাকে বিয়ে করতে চাই, আজকেই বিয়ে করতে চাই, যাতে কেউ কিচ্ছু বলতে না পারে। আয়নের কথা শুনে বাসার সবাই চমকে তাকালো, শুধু আভা, নিশি আর আবির বাদে। কি বলছিস এসব? আয়ান, তুই আভাকে বিয়ে করবি? কেন ছোট আব্বু, আমি কি তোমার মেয়ের জামাই হিসেবে অযোগ্য? আমি চাই না আমার আর আভার নামে কেউ বাজে কথা বলুক, তাই বিয়ে করব। কারো কোনো আপত্তি আছে? ছোট আম্মু, তোমার কোনো আপত্তি আছে আমাকে জামাই হিসেবে মানতে? কি বলছিস বাপ, তুই তো আমার জামাই হবি, এটা আমাদের ভাগ্য। আমি তো তোর মতো একজনকে চাইতাম যে আমার আভাকে আগলে রাখবে। আব্বু আর ছোট আব্বু, এবার তোমাদের ডিসিশনটা বলো। দুই ভাই নিজেদের মধ্যে কিছু কথা বলে নিয়ে বলল, ঠিক আছে, আমরা রাজি। কাজী দেখো, আজকে বিয়ে হবে। আবির কাজে ডাকতে গেল। আভা এখনো কান্না করছে। কান্না বন্ধ কর, বিয়েটা আগে হোক, তারপর দেখবি আসল খেলা। ফাইনের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল আয়ান। কাজে আসলো কোনো সাজগোজ ছাড়াই। দিন কবুল বলে দুটি মানুষ একে অপরের হয়ে গেল সারা জীবনের জন্য। বিয়ে পড়ানো শেষে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠে। বিয়ে হওয়ার পর সবার মুখ বন্ধ। ফারিন তো রেগে ফায়ার। আয়ানকে আবার থেকে দূরে করার জন্য এত কিছু করলো, কিন্তু সেই দুজন এক হলো। নিশি, আবির, তোমরা তোমাদের সব গুছিয়ে নিয়ে আসো, আমরা বাসায় যাব। আয়ান, আবাকে নিয়ে। আম্মু দাঁড়াও, কই যাচ্ছ? আগেই, এখনো তো অনেক কিছু বাকি। বাকি মানে আর কি আছে? তোমরা জানবে না কে আমাদের দুজনকে বদনাম করতে চাইলো। তাকে দেখো, তারপর যেও। বলেই শরীফকে ডাকলো। আয়ানের কথা শুনে ফারিন একটু ভয় পেল। শরীফ, ফোনটা নিয়ে আয়। ফোনে একটা ভিডিও চালু হলো, যেখানে দেখা যাচ্ছে ফারিন শরবতের গ্লাসে কিছু মেশাচ্ছে। আর এটা দেখা যাচ্ছে আয়ান আর আভা যে রুমে ছিল, ওই রুমের দরজা ফারিনই বন্ধ করেছিল। এসব দেখে ফারিন ঘামতে শুরু করলো। এবার ওর কি হবে? কি হলো ফারিন, ঘামছো কেন? আমি কিচ্ছু করিনি। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সব তুমি করেছো, তারপর বলছো তুমি করোনি। আয়ান রেগে বলল। আভা সব শুনে ফারিনের কাছে গিয়ে গালে জোরে একটা থাপ্পড় মারলো। ফারিন থাপ্পড় খেয়ে আভাকে মারতে তেড়ে আসলে আয়ান ওর হাত ধরে আটকে দেয়। তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তুলতে চাইছো? এমন সাহস দেখালে হাত ভেঙে দেব। বলে হাতটা ছেড়ে দিল। ছি ফারিন, তুই এমন করবি আমি ভাবতেও পারছি না। আমার মান সম্মান সব শেষ করলি। তুই আমার বোনের মেয়ে হয়ে এমনটা করতে পারলি? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? কেন এমন করলি বল? একের পর এক থাপ্পড় দিয়ে বলছে ফারিনের মা। ফারিন কান্না করছে। সবাই বাসায় যাওয়ার জন্য গাড়ির কাছে গেল। আয়ান আবার হাতটা ধরে ফারিনের কাছে নিয়ে গেল। ধন্যবাদ ফারিন,
তুমি এমনটা না করলে আমি আমার ভালোবাসা এত তাড়াতাড়ি পেতাম না। একদিক দিয়ে তুমি ভালোই করেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আয়ান আবার হাত ধরে বাড়ি থেকে বাহির হয়ে গেল। পারি নদীর হাতের দিকে তাকিয়ে আছে। সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই হয়, যেটা ভাঙার চেষ্টা করলেও পারা যায় না। কি কথা আব্বু, বলো। আমি আর তোমার ছোট আব্বু মিলে ডিসিশন নিয়েছি, তোমাদের বিয়ে যেহেতু হয়ে গেছে, আবার পড়াশোনার ক্ষতি না হয়, তাই আমরা চাচ্ছি তোমরা দুজন আগে যেমন ছিলে তেমন থাকবে। আবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে, কয়েকদিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা, 1 বছর পর ফাইনাল, তারপর তোমাদের না হয় ধুমধাম করে বিয়ে দিব। তোমরা কি বলো? বাবা, আমি এই প্রস্তাবে রাজি নই। বিয়ে যখন করেছি তখন একসাথেই থাকবো। আর হ্যাঁ, আমি কোনো বাচ্চা নই যে আমার সাথে থাকলে ওর পড়াশোনার ক্ষতি হবে। আজ থেকে পড়াশোনার দায়িত্ব আমি নেব। তুমি কি আমাদের কথা মানবে না? মানার মতো হলে মানতাম, কিন্তু এটা হবে না। সব তো তোমার কথা মতো চলবে না। আমরা 2 ভাই যা সিদ্ধান্ত নিয়েছি তাই শুনতে হবে। মনোয়ারা খান রেগে বলল, তুমি ছেলের সাথে এমন করছো কেন? ও যখন চাইছে থাকুক না। তুমি কথা বলো না, চুপ করো, আমরা ভালোর জন্যই বলছি। আবার চুপচাপ সব শুনছে। মনোয়ারা খান আবার কাছে গিয়ে মাথায় হাত রেখে বলল, আবার কি বলবে ভেবে পাচ্ছে না। আয়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছে। উনি হ্যাঁ বলতে বলছেন, কিন্তু বড় আব্বুর কথা অমান্য করার সাধ্য যে আভার নেই। তাই বড় আব্বুর কথায় মাথা নাড়ালো, যার অর্থ আভার কোনো আপত্তি নেই। ডাইনিং টেবিলের উপরে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে মারলো মেঝেতে। শব্দ শুনে মাথা উঁচু করে দেখে আয়ান ছুঁড়ে মেরেছে। রেগে আবার দিকে তাকিয়ে আছে সে। চোখ দেখেই বোঝা যাচ্ছে আভার কথায় ওনার এই রাগ। আভারই বা কি করার, সবার মুখের উপর কথা বলার স্বভাব যে নেই তার। গ্লাস ছুঁড়ে তড়িৎ বেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। বড় আম্মু কান্না করতে করতে বলল, দেখলে তো আমাদের ছেলেটা বেরিয়ে গেল, ও যে রাগ না জানি কি করে বসে। এই কথা শুনে আবার বুকটা ধক করে উঠলো। রাগের সময় ওনার মাথা ঠিক থাকে না। যদি রাগের বসে নিজে কিছু করে বসে, না না, কিছু করবে না বলেই কান্না আসতে লাগলো তার। আবির বাহিরে গেছে ওনাকে খুঁজতে। একটু পর আবির জানালেন বাহিরে গিয়ে ওনাকে খুঁজে পাননি। যাওয়ার আগে উনি কোথাও চলে গেছে। আবির যাওয়ার আগে উনি কোথাও চলে গেছে। একদিকে বড় আম্মু কান্না করছে আর বড় আব্বুকে দোষারোপ করছে। আবার জন্য উনি বেরিয়ে গেলেন। আভা যদি সম্মতি না দিয়ে ওনার কথায় রাজি হতো তাহলে এসব হতো না। কান্না বন্ধ করো, সবাই উপরে যাও। আবা, মামুনি তুমি রুমে যাও, ও সময় হলে ঠিকই আসবে। সত্যি উনি আসবেন তো বড় আব্বু? বলেই জড়িয়ে ধরে কাঁদছে। আবির ও নিশি অনেকবার আয়নের ফোনে কল দিচ্ছে, কিন্তু কল যাচ্ছে না, বারবার নট রিচেবল দেখাচ্ছে। সবাই নিজ নিজ রুমে গেল। আভা রুমে বসে আছে। উনি কোথায় গেলেন, কি করছেন, এই চিন্তায় ঘুম আসলেন না তার। রাত পেরিয়ে সকাল হলো, তবু আয়নের দেখা নেই, আর না যাচ্ছে কল। সবাই খুব টেনশন করছে। আবার চোখে জল, মুখখানা মলিন হয়ে আছে। সব আপনার জন্য হয়েছে, আপনি এমন শর্ত না দিলে আমার ছেলে যেত না। কোথায় আছে কে জানে। বলেই কান্না করছে। আন্টি, আয়ান ওর এক বন্ধুর বাসায় আছে, অনেক খোঁজ নিয়ে জানলাম ও এখন রেগে আছে, বলেছে আসবে না বাসায়। আমি জানি ও থাকতে পারবে না, ঠিক চলে আসবে, এসব রাগের মাথায় বলেছে। মনোয়ারা খান রুমে গিয়ে আয়নের নাম্বারে কল দিলেন। 2 বার কল কেটে গেল, কেউ ধরলো না। আবার দিলে এবার কল রিসিভ হলো। বাসায় চলে এসো, তুমি যা চাও তাই হবে। তোমার আব্বু আর আভা কান্নাকাটি করছে তোমার চিন্তায়। উনি গম্ভীর মুখে বলল। আয়ন কিছু না বলে কল কেটে দিল। মনোয়ারা খান কেটে যাওয়া ফোনের দিকে তাকিয়ে বলল, তোমাদের ভালোর জন্যই বলছিলাম, তোমরা ভুল বুঝলে কি আর করব। বলেই দীর্ঘশ্বাস ছাড়লো। বিকেলে আয়ন বাসায় ফিরল। আয়নকে দেখে আবার মন শান্ত হলো। ওনাকে কেমন অগোছালো দেখাচ্ছে। বড় আম্মু ছেলেকে ধরে কান্না করছে আর বলছে, রাতে আমার রাগ করে কেন চলে গেছিস জানিস? আমরা কত টেনশনে ছিলাম, আর আভা তো কান্না করছিল ভয়ে। আমার জন্য কাউকে ভাবতে হবে না, সবার নিজেটা ভাবলেই চলবে। আবার বুঝলো আয়ন তাকেই কথাগুলো বলল। আম্মু, 1 গ্লাস পানি দাও। বলার সাথে সাথে আবার 1 গ্লাস পানি এনে দিল, কিন্তু আয়ন নিল না। আমি কাউকে দরদ দেখাতে বলিনি। পানি না খেয়ে আয়ন রুমে চলে গেল। আভা আয়নের যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়েছিল। কান্না করিস না মা, ও একটু রাগ করেছে তাই তোর সাথে এমন করছে। রাগ ঠিক হলে ঠিক তোর কাছে আসবে।
ও তো তোকে ছাড়া থাকতেই পারবে না, এটা আমিও জানি, তুইও জানিস। আভা আয়ানের রুমে গেছিল, কিন্তু রুমে ঢুকতে দেয়নি। রুমের ভেতর থেকে বলেছে, এইচএসসি পরীক্ষা দিবি, তারপর আসবি। বলেই মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে। আয়ান জানে আভা কান্না করছে, ওরও কষ্ট হচ্ছে, কিন্তু আবার একটু শায়েস্তা হওয়া দরকার। কালকে কেন ওর কথা শুনলো না? বিষণ্ণ মন নিয়ে ছাদে রাতের আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। ও না হয় একটা ভুল করেছে, তাই বলে এমন করবে? রুমে ঢুকতে না দেওয়ার আভার কষ্ট হয়েছে। রাত তখন 12টা। আকাশের দিকে তাকিয়ে নিশ্চুপ চোখের পানি ফেলছে। হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু আভার সেদিকে কোনো খেয়াল নেই। একটু পর বৃষ্টি শুরু হলো। চোখের পানির সাথে বৃষ্টির পানি মিশে একাকার হয়ে যাচ্ছে। এমনিতেই এত রাতে আভা কখনো ছাদে আসে না ভূতের ভয়ে, আর বিদ্যুৎ চমকালেও ভয় পেতেও রুমে গিয়ে থাকতো। আজ সে ভয় পাচ্ছে না। সে বৃষ্টি হচ্ছে এই জন্য আয়ান উঠে জানলাগুলো লাগিয়ে দেয়। সারাদিন কিছু না খাওয়ার জন্য আয়ানের পেটে খিদায় চোচো করছে, তবে ও কিছু খাবে না, শুধু পানি খাবে। নিচে পানি খেয়ে উপরে আসার সময় চোখ পড়ে ছাদের দরজা খোলা। এত রাতে ছাদে কে আসতে পারে, তাও আবার এই বৃষ্টির মধ্যে? ভাবতে ভ্রু কুচকালো। আয়ান ধীরে ধীরে ছাদে পা রাখতে দেখে এক রমণী বিষণ্ণতা নিয়ে আকাশ পানে চেয়ে আছে। বুঝতে পারছে কে এই রমণী। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছে দেখে আয়ানের রাগ যেন আরো আকাশ ছুলো। বৃষ্টিতে ভিজেছিস কেন? আমার সাথে থাকবি না? আমি তো মেনে নিয়েছি, তাহলে এসব কেন? বৃষ্টিতে ভিজে অসুস্থ হলে তখন ভালো লাগবে, তাই না? অনেকদিন থাপ্পড় খাস না, তাই এমন বেড়েছিস। আভা চুপ করে শুনতে শুনতে আবার ফুপিয়ে কেঁদে ওঠে। আপনি এমন কেন করছেন? আর কোনো কথা নয়, রাগাতে না চাইলে রুমে গিয়ে আগে চেঞ্জ কর। আভা চলে গেল। আয়ান ভিজে গেছে। আয়ান রাগ কমানোর চেষ্টা করছে। ও জানে আভা ওর কথায় কষ্ট পেয়ে এমন করছে। আয়ান ওর রুমে এসে দেখে আভা ওর রুমের বাথরুম থেকে চেঞ্জ করে বাহিরে হলো। আভাকে দেখে আয়ান বলল, তুই আমার রুমে কেন? নিজের রুমে যা। বলে নিজেও চেঞ্জ করতে গেল। আয়ান বাথরুম থেকে চেঞ্জ করে এসে দেখে আভা দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কথা শুনতে পাস না? নিজের রুমে যা। চিৎকার করে বলল। বৃষ্টির কারণে সে চিৎকার কেউ শুনতে পেল না। আবার নাক টানছে, আর বৃষ্টিতে ভেজার জন্য ঠান্ডায় কাঁপছে। আবার দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরলো। আপনি এমন কেন করছেন? আপনি তো আমাকে, মানে আমি আপনাকে কতটা ভালোবাসি, তারপরেও এত কষ্ট দিলেন আপনি। বলেই ফুপিয়ে কান্না করছে। বরাবর মুখের উপর কিভাবে না বলতাম, আপনিই বলেন। না, বলতে পারবি না? তাহলে এখন আমার রুমে এসেছিস কেন? যা। বলে আয়নার থেকে আভাকে ছাড়াতে গেলে আভা আরো চাপটে ধরে। আমি আপনাকে ছাড়বো না, প্লিজ এইবারের মতো মাফ করে দিন। আর কখনো এমনটা হবে না। আপনি আমার পরিস্থিতিটা বুঝেননি। বলেই আভা আয়নের গায়ে ঢলে পড়লো। এই আভা, কি হয়েছে? চোখ খোল। আভা শরীর ঝাঁকুনি দিচ্ছে। আয়ন বুঝলো অনেক সময় বৃষ্টিতে ভেজার জন্য এই ঠান্ডা লেগেছে। কি করবে ভেবে পাচ্ছে না। কাউকে ডাকবে? না, সবাই তো ঘুমোচ্ছে, ডেকে বিরক্ত করে লাভ নেই। আয়ন আভাকে দুটো কাঁথা মুড়িয়ে দিয়ে রাখে। নিচ থেকে তেল গরম করে নিয়ে আসে। গরম তেল হাত পাতে ঘষে দিল। একটু পর আবার কাঁপুনি কিছুটা কমলো। আভা চোখ খুলে আয়নকে দেখতে পেয়ে অবস্থায় আবারও জড়িয়ে ধরলো। আয়নেরও রাগ কিছুটা কমেছে। ও ভেবে দেখলো আব্বুর কথায় না করতে পারেনি, কারণ ও আব্বুকে নিজের আব্বুর মতোই ভালোবাসে। সরি, আমার এত রিয়াক্ট করা ঠিক হয়নি। তুমি ঘুমাও, আমি অন্য রুমে যাচ্ছি। অন্য রুমে কেন? আপনি এই রুমে থাকবেন, আমরা একসাথে থাকবো। আয়ন আবার দিকে তাকিয়ে, আমি তোমার কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আর তুমি আমায় সামলাতে পারবে না এই শরীর নিয়ে। আয়নের কথার মানে বুঝতে পেরে আবার লজ্জায় লাল হয়ে গেছে। আপনি এখানে এই খাটে ঘুমাবেন, দরকার হলে আমি আমার রুমে যাচ্ছি। কাউকে কোথাও যেতে হবে না, আমরা একসাথে এখানে থাকবো। আবার মুখে হাসি ফুটে, এই ভেবে যে আয়নের রাগ কমেছে আর ওরা একসাথে থাকবে। দুজন দুপাশে শুয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। আভা আমতা আমতা করে বলল, বলছিলাম কি, আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে, একটু কি জড়িয়ে ধরে শোয়া যায় না? আমার খুব ঠান্ডা লাগছে। বলেই কাঁপতে লাগলো। আয়ান আভার দিকে ঘুরে, আমি তোমার পারমিশন ছাড়া তোমায় ছুবো না। আমি কি আপনাকে না করেছি নাকি? আপনি এত দূরে আছেন কেন? খুব কাছে আসলে সামলাতে পারবে? আপনি কি সব বলছেন? ওসবের জন্য একটু সময় লাগবে আমার। এখন একটু জড়িয়ে ধরুন না শুধু। আয়ান জড়িয়ে ধরে বলল, তুমি আমার কাছে থাকলেই হবে। তুমি নিজে যেদিন আমার হাতে নিজেকে সঁপে দিবে, সেদিন আমি তোমাকে একান্ত আপন করে নেব।
শুয়ে থাকতে থাকতে আয়ান বলল, আমার না একটা কবিতা বলতে ইচ্ছে করছে। কি কবিতা বলুন তো শুনি। তুমি কি জানো, তোমার স্নিগ্ধ মুখখানা দেখলেই আমার মনের উঠোনে ফোটে কাশফুল। তুমি মৃদু হাসলেই আমার বুকের ভেতরটাতে ভাসে হাসনাহেনার সুবাস। তোমাকে দেখলেই আমার সমস্ত অসুখেরা উধাও হচ্ছে নিমিষেই। তুমি কি জানো কেন এমন হয়? কবিতা কালেক্ট করেছে। আভা মুগ্ধ হয়ে আয়ানের আবৃত্তি শুনেছে। বাহ, আপনি তো পুরো কবিগুরু হয়ে গেলেন। আয়ান মুচকি হেসে বলল, ভালোবাসলে সবাই নাকি কবি হয়ে যায়, তাই আমিও হয়েছি তোমার ভালোবাসায়। অনেক রাত হলো, এবার ঘুমাও। কালকে থেকে কলেজে যাবে। কয়দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা, তারপর ফাইনাল। কয়দিন তো বই ছুঁয়েও দেখোনি। ভালো করে পড়তে হবে। কালকে থেকে রোজ রাতে আমি পড়াবো তোমায়। আপনি পড়াবেন মানে? আমি পড়াবো, কোনো সমস্যা? সমস্যা তো আছেই। আমি যে পড়াচোর, উনি পড়া না পেলে তো আমাকে একদম শেষ করে দিবে। মনে মনে বলল, কি ভাবছো? কই কিছু না তো। হ্যাঁ, ভাবছিলাম আপনার কষ্ট করে পড়ার কি দরকার। আপনার কত কাজ। আমি কোনো স্যারের কাছে পড়বো। আমি পড়াবো মানে আমি পড়াবো। আবার মুখটা চুপসে গেল। আভা কিছু বলতে গেলে আয়ান চুপ করিয়ে দেয়। রাত 2টা বাজে, ঘুমাও, আর কোনো কথা হবে না। আয়ান আভার ঘাড়ে মুখ গুজে জড়িয়ে ধরলো। আভা কিছুটা কেঁপে ওঠে, তারপর দুজনকে আলিঙ্গন অবস্থায় ঘুমিয়ে গেল। সকালে উঠে আভা নিচে চলে এসেছে। বরং আমি কি কাজ করব বলো? তুই রান্না করে কেন? আয়ান বলেছে তুই আজ কলেজে যাবি। কয়দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা। যা, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে কলেজ যাবি। তোমরা এমন কেন? আগেও কাজ করতে দিতে না, এখনো দিচ্ছ না। হ্যাঁ, রান্না করতে দিই আর তুমি হাত পুড়িয়ে ফেলো, তাই না? মোটেও আমি হাত পোড়াতাম না। আভা নিজের রুমে আসে। ওর সব জামা কাপড় এখানেই আছে। 8টা বাজে ফ্রেশ হয়ে নিচে আসে। আমু খেতে দাও, কলেজে যাব। এত তাড়াহুড়ো কেন দিচ্ছিস গো বাবা? আম্মু, আমি তোমার বাবা হয়ে গেলাম, তুমি আমাকে তোমার বাবা বানিয়ে দিলে? ফান করে বলে। মায়ের সাথে ফাজলামো করিস? দাঁড়া, মজা দেখাচ্ছি। বলেই কান ধরে টানছে। আম্মু লাগছে, ছাড়ো। ছোট আম্মু, উপস সরি, শাশুড়ি আম্মু, ওকে আরো জোরে কান মলে দিন। ও দিন দিন ফাজিল আর বেয়াদব হচ্ছে। আভা ভাইয়ের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে রাগী গলায় বলে, বেয়াদবি কি করলাম যে আমায় বেয়াদব বলছেন? বেয়াদবি তো করেছিস, আমাকে ডাকিসনি কেন? একা একাই চলে এসেছিস। তুই এখন আমার বউ, আমার সকালে চা লাগবে নাকি কফি লাগবে সেসব দেখবি, তা না করে লাফিয়ে বেড়াস। এলেন আমার বর সাহেব রে, ওনার চাকর আমি মনে হয়। হ্যাঁ বলেই মুখ ভেঙচি দিল। এই আবার বেয়াদবি করছিস? শাশুড়ি আম্মু, তোমার মেয়েকে শেখাও জামাইকে কিভাবে সম্মান করতে হয়, কিছু জানে না। আর বলিস না বাবা, ওটা একটা গাধা, তুই তো জানিস, একটু শিখিয়ে পড়িয়ে নিস। বলেই ওর দিকে চোখ পাকিয়ে তাকালো আম্মু। খেতে বস, কলেজে যেতে হবে নাকি যাওয়ার ইচ্ছে নেই? আজব, যাবো কেন? যাবো, এই জন্য তো রেডি হয়ে আছি। চোখে দেখেন না নাকি? চোখে তো শুধু সুন্দর জিনিস দেখি, যেটা দেখলে নেশা ধরে যায়, কাছে যেতে ইচ্ছে করে। আয়নের কথা শুনে আবার গলার খাবার আটকে নাকে মুখে উঠে। পানি খা তাড়াতাড়ি। বলে আয়ান পানির গ্লাসটা মুখের সামনে ধরে। আভা পানি খেয়ে কিছুটা স্বস্তি পায়। সামান্য কথা শুনে এমন হিচকি উঠছে, আল্লাহ না জানি আমার কপালে বাসর রাত লেখা আছে কিনা। আয়নের মুখ চেপে ধরে বলে, আরে চুপ করুন, এখানে আম্মু বড় আম্মু আছে তো, সবাই শুনতে পেলে কি হবে বলেন তো? আই ডোন্ট কেয়ার। গা ছাড়া ভাব নিয়ে বলে, আমি গাড়ি বাহির করছি, তুমি আসো। আয়ান বাহিরে গেল। আভাও খাওয়া শেষ করে আম্মু বড় আম্মুকে বলে যাচ্ছিল, তখনই আবির আর নিশির কথা মনে হলো। বড় আম্মু, নিশাপু ওঠেনি? কি জানি, হয়তো উঠেছে। আমি উপরে ডাকতে যেতে চেয়ে যাইনি। আচ্ছা, আমি যাচ্ছি। বলে আভা নিশিদের রুমে গেল। আপু উঠেছো তোমরা? কে আভা? ভিতরে আয়। আপু, ভাইয়া, আমি এখন কলেজে যাচ্ছি, তাড়াতাড়ি আসবো। কলেজ থেকে এসে জমিয়ে আড্ডা দিব। ঠিক আছে, যা। একাই যাবি নাকি আয়ান ভাইয়া যাবে? উনি নিয়ে যাবেন, নিচে দাঁড়িয়ে আছে। আরে বাহ, রাতের মধ্যে সব মনোমালিন্য সব শেষ। আমি তো জানি আয়ান আভাকে ছাড়া থাকতে পারবে না। আবিরের কথায় আভা লজ্জা পেয়ে বাইরে এসে
আবার ফিরে গিয়ে বলে, আপু ভাইয়া, বড় আম্মু তোমাদের নিচে যাওয়ার জন্য ডাকছে, তাড়াতাড়ি এসো। মামুনি কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি আব্বু, কয়দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা। একা যাচ্ছ? না আব্বু, আয়ান ভাই নিয়ে যাবে। ও আচ্ছা, যাও ভালোভাবে। আয়ানের রাস্তার পাশেই গাড়ি রেখে আমার জন্য অপেক্ষা করছিল। রাস্তার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর ওনার দিকে তাকিয়ে আছে। মেজাজটাই গরম হয়ে গেল আভার। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? গাড়ির ভিতর যান। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, এত দেরি হলো কেন? আগে আমার কথার উত্তর দিন। এখানে দাঁড়িয়েছিলেন আর রাস্তার যেসব মেয়েরা যাচ্ছিল সবাই আপনার দিকে তাকিয়েছিল না? হ্যাঁ, তাকিয়েছিল, কারণ আমি অনেক হ্যান্ডসাম, সেটা তুই ভালো করে জানিস। তোর তো গর্ব করা উচিত, আমার তো হ্যান্ডসাম হাজবেন্ড পেয়েছিস। আয়ন একটু ভাব নিয়ে বলল, রাগাবেন না বলে দিলাম, আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবেন না একদম। তাই নাকি? এত সাহস? আবার কাছে এসে বলে, হ্যাঁ সাহস তো আপনি জানেন আমি কে। আমি হচ্ছে আয়ান খানের একমাত্র বউ, সাহস তো একটু থাকবেই। হয়েছে হয়েছে, ঢং বাদ দিয়ে গাড়িতে ওঠেন। আবাকে কলেজে নামিয়ে দিয়ে উনি কাজে চলে গেলেন। আজকে কলেজে সিমি আসেনি, রুহি এসেছে। কি রে, আজ সিমি আসলো না কেন? জানি না ইয়ার, ফোন করলাম ধরলো না। এই শুনেছিস, পরীক্ষা তো 10 তারিখ থেকে, আর 8 দিন বাকি আছে। কি বলিস, এত তাড়াতাড়ি রুটিনও দিল? তো কি তোর জন্য বসে থাকবে? হ্যাঁ, পরীক্ষার ফি জমা দিতে হবে আজ। কিন্তু আমি টাকা আনিনি। আয়ন ভাইকে ফোন করে বল, এসে দিয়ে যাবে। হ্যাঁ বলো, ফোন করলে যে। আসলে পরীক্ষার ডেট দিয়েছে আর আজকে পরীক্ষার ফি জমা দিতে হবে, কিন্তু আমি তো টাকা আনিনি তাই। আচ্ছা, তুমি অপেক্ষা করো, আমি একটু পর আসছি বলে কল কেটে দিল। ভাইয়া কি বললো, আসবে? হ্যাঁ বলো তো, একটু পর আসবে। ভাইয়া আসবে, তুই তাহলে ভাইয়ার সাথে যাবি, আমি বাসায় যাই, কেমন? ঠিক আছে, সাবধানে যাস। আর সিমি কি হয়েছে জানাস? ওকে ডিয়ার। বলে রুহি চলে গেল। আভা একা একা বসে আছে। অনেকদিন পর রাকিবকে দেখলো, আবার দিকে আসছে। বলে, কেমন আছো আবার? কথা না বললে অভদ্রতা দেখায়, তাই বলল, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি কোনো মতে। আমি তোমার কথা দিয়েছিলাম, তাই এতদিন তোমার সামনে আসেনি, আজ আসলাম। তোমার মনে কি আমার জন্য একটু জায়গা হবে না? আভা কিছু বলবে তার আগেই, ওর মনে জায়গা শুধু আমার জন্য রাকিব সাহেব। ও চাইলেই ওর মনে আমায় ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবে না, কারণ ওর মন প্রাণ সবকিছু আমি লিখিতভাবে আমার করে নিয়েছি। উনি আবার কখন এলেন? লিখিতভাবে আপনার করে নিয়েছে মানে হলো আমার আর আভার বিয়ে হয়েছে। আয়নের কথা শুনে রাকিব তো অবাক। ও কল্পনাও করতে পারেনি আবার এত তাড়াতাড়ি বিয়ে হবে। শুনতে পেয়েছেন? ও এখন আমার বউ, তাই পরের বার আর কখনো ওকে ভালোবাসার কথা বলবেন না। আবার হাত ধরে নিয়ে যাচ্ছে আয়ান। রাকিব হাতের দিকে তাকিয়ে আছে, চোখে জল টলমল করছে। হয়তো ভালোবাসা হারানোর জন্য। না পাওয়া ভালোবাসা কতটা যন্ত্রণা সেটা শুধু রাকিব বুঝতে পারছে। স্যার, আসতে পারি? আরে আয়ান যে, আসো আসো। তা কি মনে করে কলেজে? ওর পরীক্ষার ফি জমা দিতে এসেছি। আভা কে হয় তোমার? আভা আমার ওয়াইফ স্যার। ওয়াও, কবে বিয়ে করলে? দাওয়াত পাইলাম না। আসলে বিয়েটা হুট করে হয়ে গেছে, তাই কাউকে জানানো হয়নি। আচ্ছা বুঝছি। এই যে মা, ভালোভাবে পড়ো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। আভাকে বলল, জি স্যার, চেষ্টা করব। স্যার আজ আসি তাহলে। বলে বাহিরে আসলো। চলো, কিছু খেয়ে নিবে। কি খাবে বলো? আমি যা খেতে চাইবো খেতে দিবেন তো? বলো কি খাবে? কলেজের পাশে ফুচকার দোকান আছে, ওখান থেকে ফুচকা খাবো। না, কখনো না। রাস্তার পাশের আনহেলদি ফুচকা খাওয়া হবে? ফুচকা বাদে যা খেতে চাইবে তাই খাওয়াবো। প্লিজ প্লিজ চলুন না, আজকেই খাই শুধু। আবার জেদের জন্য বাধ্য হয়ে ফুচকা খেতে নিয়ে গেল। মামা, 1 প্লেট ফুচকা দেন। 1 প্লেট কেন? না মামা, আপনি 2 প্লেট ফুচকা দেন। ভাই, এসব রাস্তার ফুচকা খাওয়া ভালো না। 1 প্লেট খাও, পরে অসুস্থ হয়ে যাবে। না, কিচ্ছু হবে না। আমি, সিমি, রুহি আমরা কলেজে এসে প্রতিদিনই খেতাম, কিচ্ছু হয় না, বুঝলেন? তোমাকে পুছিয়ে লাভ নেই, যা ইচ্ছে খাও। আভা একের পর এক ফুচকা খেয়েই চলেছে। আয়ন শুধু তাকিয়ে দেখছে। আয়নের মুখের সামনে ফুচকা ধরে আভা বলে, আপনি খাবেন? না, মুখের সামনে থেকে সরাও। আমি এসব ফালতু জিনিস খাই না। কি? আপনি আমার প্রিয় ফুচকাকে ফালতু বললেন?
তাড়াতাড়ি খাওয়া শেষ করব নাকি রেখে চলে যাব? আপনি সব সময় রেখে যাওয়ার ভয় দেখান কেন বলেন তো? আমি কি একা যেতে পারি না নাকি? যান আপনি। খাওয়া শেষে আয়ান আভাকে ধরে টেনে নিয়ে আসে। আরে এভাবে টেনে নিয়ে আসছেন কেন? মানুষ দেখলে কি ভাববে? হ্যাঁ, কি আর ভাববে যে তুলে নিয়ে যাচ্ছে? তুলে নিয়ে যাচ্ছেন দেখলে তো আপনাকে ধরে গণধোলাই দেবে। আমার বউকে আমি তুলে নিয়ে যাব, এতে কারো সাহস আছে আমাকে মারার? আমি তো বলবো না আমি আপনার বউ, আমি বলবো আমি আপনাকে চিনি না, আপনি আমায় তুলে নিয়ে যাচ্ছেন, তখন বুঝবেন মজা। মারবো একটা চর। সব সময় মাথায় শয়তানের বুদ্ধি ঘোরে, তাই না? আর কারো সাহস নেই আয়ান খানের গায়ে হাত দেয়ার। গাড়িতে বসো, আজকে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব? গেলেই দেখতে পাবে, এখন চুপ করে থাকো। আভা চুপচাপ গাড়িতে বসলো। আয়ান ড্রাইভ করছে। কোথায় নিয়ে যাবে বলে কি হবে? শয়তান একটা, কিছু জিজ্ঞেস করা যাবে না তাকে। চুপ করে থাকে কিছু জিজ্ঞেস করলি। দেখি কোথায় নিয়ে যায়। মনে মনে বলে। সূর্য ডুবু ডুবু, ধরণীতে সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে সন্ধ্যার হলদেটে আলো, নদীর আঁকা বাঁকা গতিময় পথ, মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছে। এমন ঢেউ খেলানো সেই শাড়ি যেন শিল্পীর আঁকা আকাশের বুকে নিখুঁত কোনো নৈসর্গিক দৃশ্য, যা কেবল ছোটবেলার বইয়ের পাতায় দেখা যায়। আয়ান আভাকে একটা নদীর পাড়ে নিয়ে এসেছে। পরিবেশটা খুব সুন্দর। নদীটার একপাশে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, সবুজ ঝিরিঝিরি পাতার মাঝে লাল টকটকে কৃষ্ণচূড়া কি যে অপূর্ব লাগছে, চোখে না দেখলে বিশ্বাস করবে না কেউ। আভার আয়ান পাশাপাশি বসে নদীর জলে পা ডুবিয়ে বসে আছে। মাঝে মাঝে নদীর পানিগুলো পা দিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছে। নিজে নিজে হাসছে ওরা। আয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। উত্তরে স্নিগ্ধ বাতাস ছেড়েছে, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে তার। খুব বিরক্ত লাগছে চুলগুলো। আভার বিরক্তকর চাহনি দেখে উনি আভার চুলগুলো খুব যত্ন সহকারে কানের পাশে গুঁজে দিল। ওরা দুজনে মিলে নদীর ধারে ঘাসের উপর খালি পায়ে হাত ধরে হাঁটছে। এই অনুভূতিগুলো সুন্দর। এই যে প্রিয় মানুষের হাত ধরে নদীর পাড়ে পা ডুবোচ্ছে, হাত ধরে হাঁটছে। ইচ্ছে করছে সময়টা এখানেই থমকে যাক। সত্যি যদি এমনটা হতো খুব ভালো হতো। রাত হলো, বাসায় যেতে হবে, চলো। না, আর একটু থাকি প্লিজ, জায়গাটা আমার খুব ভালো লেগেছে। অন্য আরেকদিন নিয়ে আসবো, আজকে বাসায় চলো। তোমার পরের দিন পরীক্ষা, পড়তে হবে, ভুলে গেছো? বাসায় রুমে এসে আভা ধপ করে সোফায় বসে পড়লো। ভাবছে, উনি তো আমায় আজকে অনেক সুন্দর সময় উপহার দিলেন, আমারও ওনাকে কিছু সময় উপহার দেওয়া উচিত। অনেক ভেবে উনি আমার থেকে কালকে যেটা চেয়েছিলেন সেটাই দিব। উনি আমায় কত ভালোবাসেন, আমার উপর ওনার অধিকার আছে। আভা একটা কালো জর্জেট শাড়ি নিয়ে অন্য রুমে গেল। আভা তেমন শাড়ি পরতে পারে না, কোনো মতে অনেক কষ্ট করে পরেছে, যদিও ভালো হয়নি। আলমারি খুলে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো আয়ান। কিছুক্ষণ পর কালো ট্রাউজার আর সাদা গেঞ্জি পরে এলো। আবার বিপরীতে পাশের সোফায় বসে। উনি আভাকে খেয়াল করেনি। উনি পায়ের উপর পা তুলে বসে, কপাল টান টান করে আভার দিকে তাকায়। আভা যে হাতের উপর হাত রেখে কাচের চুড়িগুলো বাজাচ্ছে, তাতে নুপুরের রিনিঝিনি শব্দও হচ্ছে। কালো জর্জেট শাড়িতে শরীরের প্রায় অনেকাংশই আবছা দেখা যাচ্ছে। উনি সেদিকে খেয়াল রেখে বলল, আচ্ছা তারপর বলো, বাহির থেকে এসে কি আমায় মেরে ফেলার ধান্দা করছো? আমি কেন আপনাকে মারতে যাব? তাহলে এত সেজেছো, শাড়ি পরেছো। উনি নেশা ধারানো দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে আছে। ওইভাবেই তাকিয়ে থাকতে দেখে আভা বলল, কি দেখছেন? দেখছি না, ভাবছি। কি? এই যে কখন পাগল টাগল হয়ে যাব। কেন? বউ সারাক্ষণ মুগ্ধ করে চলেছে, শাড়ি পরে সেজে বসে থাকলে পাগল না হলেও অন্যায় হবে। আম দিচ্ছেন কেন? চট করে আভার পাশে এসে বসে আভাকে জড়িয়ে ধরে বলল, এত যে সেজেছো, আমি তো পাগল হয়ে যাচ্ছি। কাছেও ধরা দিবে না, তাহলে এইভাবে সামনে না আসতে। আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি কি আজ আমার হবে? মায়া ধরানো চোখে তাকে দেখছে কাছে পাওয়ার আকুল নেশা, যেটা হায়ানের চোখে দেখতে পাচ্ছে সে। আভা মাথা নিচু করলো। আমি কি তোমার নিশ্চুপ থাকাকে সম্মতি ধরে নেব নাকি মুখে বলবে? সব কথা মুখে বলতে হবে কেন? আমি আজ সেজে আপনার কাছে এসেছি, তারপরেও বলতে হবে, বোঝেন না আপনি? বলে লজ্জায় আভা মাথা নিচু করে ফেলে। আয়ান যা বুঝার বুঝে আভাকে চট করে কোলে তুলে নিল। আভাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভার আবার উপর ছেড়ে দিল। আয়ান আবার পুরো মুখে পাগলের মতো চুমু দিচ্ছে।
আয়ানের প্রতিটা ছোঁয়ায় আভা শিউরে উঠছে। আয়ানের উন্মাদ ভালোবাসায় আভা সায় দিচ্ছে। দুজন ভালোবাসার মানুষ একে অপরের সাথে মিশে গেল। এই চাঁদনি রাত ওদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। ভোরবেলা আবার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তাকে। আভা চোখ খুলে দেখে আয়ান ওর বাহুডোরে আভাকে জড়িয়ে রেখে ঘুমিয়ে আছে। কি স্নিগ্ধ সুন্দর দেখাচ্ছে ওকে। কি দরকার এত সুন্দর হওয়ার? বাইরে বাইরে হলে শুধু মেয়েরা তাকিয়ে থাকে। ওনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে তো করছে একটা চুমু দিয়ে দিই। যেই ভাবা সেই কাজ। আভা টুপ করে গালে একটা চুমু দিল। ওনার বাহুডোর থেকে বাহির হতে চাচ্ছে কিন্তু পারছে না, উনি ছাড়ছেই না। অনেক কষ্টে টেনে টুনে ছাড়িয়ে নিয়ে গোসল করতে গেল। গোসল সেরে একটা প্রিন্টের শাড়ি পরেছে। উনি এখনো ঘুমোচ্ছে। আবার পরীক্ষা কালকে, পড়তে বসার কথা থাকলেও পড়া হলো না। তাই সকালে বই নিয়ে ব্যালকনিতে টুলের উপর বসলো। বাহিরে সূর্য এখনো ওঠেনি, একটু আধার আছেই। 10 মিনিটের মধ্যে সূর্য উঠবে বলে মনে হচ্ছে। বই নিয়ে পড়ছে। একটু পর সূর্য উঠলো। এই দৃশ্যটা দারুণ। ব্যালকনি থেকে বাহিরের রাস্তার সাইডটা দেখা যায়। অনেকেই হাঁটতে বের হয়েছে। আভা আবার পড়ায় মনোযোগ দিল। পরীক্ষা পাশ করতে হবে, নয়তো আয়ান ভাই আমাকে কাঁচা চিবিয়ে খাবে। ভোর 5টা থেকে পড়ছে, এখন বাজে 7টা। একটু পর পেছন থেকে কেউ কোলে তুলে নিল। এই ছোঁয়াটা আবার চেনা, যা কালকেও উপলব্ধি করেছে। মাথা ঘুরে তাকিয়ে দেখে আয়ান তাকে কোলে নিয়ে হাসি মুখেই তাকিয়ে আছে। আরে কোলে নিয়েছেন কেন নামান? ভয় পাচ্ছ নাকি যদি রাতের মতো বেডে নিয়ে যাই? বলেই চোখ মারল। ছি, আপনি কি অসভ্য! এসব মনে করে দিয়ে আমায় লজ্জায় ফেলতে চাচ্ছেন না? আভাকে নামিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে পড়ল। ওরে আমার লজ্জাবতী বউ রে, কালকে পরে এত লজ্জা আসে কিভাবে? আপনি জানেন না লজ্জা হলো নারীর ভূষণ? আচ্ছা, জানতাম না তো। এবার থেকে তাহলে তোমায় আরো বেশি করে লজ্জা দিতে হবে। তুমি কি জানো লজ্জা রাঙা মুখে তোমায় কতটা সুন্দর লাগে? ইচ্ছে করে খেয়ে ফেলি। আমি কি খাওয়ার জিনিস যে খেয়ে ফেলবেন? তুমি হচ্ছে চকোলেটের মতো, দেখলেই খেতে ইচ্ছে করে। বলে আয়ান গোসল করতে গেল। আভা নিচে নামলো। ওর আম্মুকে বলল, কি করব আম্মু বলো তো? বড় আম্মুকে বলে কিছু করতেই দেয় না। আমার রাগ ওঠাস না। তোর না পরীক্ষা আবার আসছে। বড় আম্মু, আমি এখন এই বাড়ির বউ, তাই কিছু কাজ তো করতে দাও। আসছে বাড়ির বউ হতে। তুই আমাদের মেয়ে ছিলি আর মেয়েই থাকবে। আভা মুখ বাঁকা করে রান্নাঘর থেকে বাহিরে আসে। আবির আর নিশি নেই। ও আপনাদের বলাই তো হয়নি, কালকে রাতে বাসায় ফিরে শুনি আবির ভাই আর নিশি আপু চলে গেছে। আবির ভাইয়ের কোনো এক আত্মীয় মারা গেছে, তাই নয়তো ওদের 2 দিন থাকার কথা ছিল। কেটে গেছে কয়েক মাস। আবার পরীক্ষাও শেষ। টেস্ট পরীক্ষা দিয়েছে কোনো মতো। এখন শুধু ফাইনাল পরীক্ষা বাকি। 3 মাস। বিকেলে সোফায় বসে টিভি দেখছে আর চিপস খাচ্ছে। কি বাচ্চাদের মতো কার্টুন দেখছো? রিমোট দাও। রিমোটটা কেড়ে নিয়ে উনি ক্রিকেট খেলা দিলেন। আবার তো রাগ উঠলো। সে কার্টুন দেখতে ভালোবাসে। আবার রিমোটটা নিয়ে টিভি অফ করে দিল। কি হলো, অফ করে দিলে কেন? আপনি আমায় কার্টুন দেখতে দিলেন না, তাই আমিও আপনাকে খেলা দেখতে দিব না। এক পর্যায়ে ঝগড়া লেগে গেল। এই চুপ কর, তোরা এত বড় হলি, বিয়ে হলো তবু তোদের ঝগড়া লেগে আছে। বড় আম্মু, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার ছেলের। উনি আমায় কার্টুন দেখতে দেয় না। কার্টুন দেখতে আসছে, আর কয়দিন পর নিজের বাচ্চা হবে, তখন মনে মনে বাচ্চাদের সাথে কার্টুন দেখা নিয়ে ঝগড়া লাগবে। মোটেও না, আপনার মতো সবাই ঝগড়ুটে নাকি? আমার বেবিরা অনেক ভালো হবে। এত কথার মাঝে তো খেয়ালই নেই বড় আম্মু আছে। আয়ন, আভা চুপ কর। আর শোন, এবার তাহলে একটা বাচ্চা নিয়ে নাও, এত পরিকল্পনা না করে। বড় আম্মু চলে গেল। আভা ওনাকে বলল, কি দরকার ছিল বাচ্চার কথা বলার? বড় আম্মু কি ভাবলো এখন? তাতে আমার কি? আর একদিন তো বাচ্চা নিতেই হবে। সন্ধ্যায় আবির ভাই ফোন করে জানালো নিশি আপু প্রেগনেন্ট। বাড়ির সবাই খুশি। রাতে সবাই আবির ভাইদের বাসায় যাচ্ছে। বড় আব্বু মিষ্টি কিনতে গেল। আবার আগে নেমে গেল। ভেতরে গিয়ে নিশি আপুকে জড়িয়ে ধরলো। আপু আপু আপু, আমি অনেক খুশি। আমি খালামণি হব। আমার আনন্দে তো নাচতে ইচ্ছে করছে। বাচ্চাটা আমার খালামণি ডাকবে। বললেই হলো, বাচ্চা তোমায় মামি ডাকবে। মামার বউ মামি না, আমি আগে ওর খালামণি, তারপর মামি। আচ্ছা শোনো, বাচ্চা আগে আসুক, তারপর ওর যা ডাকতে ভালো লাগে তাই ডাকবে।
আনোয়ার খান আর মনোয়ার খান মিষ্টি নিয়ে হাজির হলেন। এ কি বিয়াই, এত মিষ্টি কেন এনেছেন? আরে বিয়াই, আমার মেয়ে মা হবে, এই খুশিতে পুরো পাড়ায় মিষ্টি খাওয়াতে হবে। আপনি এগুলো সবাইকে দিয়ে দিবেন। আমি কি আসবো? শরীফ ভাইয়া আসুন। আয়ান, আবির আর শরীফ একসাথে হলেন। কংগ্রাচুলেশন আবির, এত তাড়াতাড়ি বাবা হয়ে গেলে। বাসো রাত থেকে প্ল্যান করে রেখেছিলে নাকি? বলে চোখ টিপ দিলেন। চুপ করো, আয়ান আছে, যতই হোক ওর বোন, লজ্জা লাগতেই পারে। তাই শালাবাবু। আমি তো শালা হই কিভাবে? আমি নিশির বড়, সব ভাইয়া ডাকবি। একটু ভাব নিয়ে বলল আয়ান। শালা তোরে ভাইয়া ডাকবো, বসে থাক। ওনারা তিনজন মিলে হাসাহাসি করছে। সবাই নিশি আপুকে জিজ্ঞেস করছে কেমন লাগছে, কি খেতে ইচ্ছে করছে। 1 মাস হবে, তাতেই সবার এত মাতামাতি। ওদের বাচ্চা হলেও নিশ্চয়ই সবাই এত মাতামাতি করবে। ভাবনার মাঝে নিশি আপু বলল, দেখ আভা, এবার এক্ষুনি এমন করছে, আরও দিন পড়ে আছে। আমাকে আজকে থেকে খাইয়ে মোটা করবে মনে হচ্ছে। আরে আপু, এই সময় বেশি করে খাওয়া উচিত। আভা, তুইও ওদের তলে হলি। যাও, তোমাদের সাথে কথা নেই। আরে আপু রাগ করো না, সবাই তোমার ভালো চায়। রাতে আবির ভাইদের বাসায় না খেয়ে আসতে দিবে না। সবাই খেয়েই বাসায় আসার জন্য রেডি। বড়রা সবাই বাসা থেকে বাহিরে গেল। আভা, নিশি, আয়ান, আবির আর শরীফ শুধু নিচে আছে। আয়ানের পাশে আভা দাঁড়িয়ে আছে। আবির ভাই সবার সামনে আয়ান ভাইকে বলল, দোস্ত, আমি তো বাবা হব, আর আমার ছেলে হবে, দেখে নিস। এবার তোর পালা বাবা হওয়ার, আর তোর কিন্তু মেয়ে হবে। তোর মেয়ে আর আমার ছেলের বিয়ে দিয়ে দোস্ত প্লাস ভাইরা থেকে বিয়েই হব। কি বলিস? আজকে থেকে কাজে লেগে পড়। আভা তো লজ্জায় শেষ, সবার সামনে এসব বলছে। আয়ান আবিরকে বলল, তোর লজ্জা নেই? এখানে নিশি আছে, ওর সামনে বলছিস? ও তো আমার বোন। আচ্ছা, আর বলবো না। নিশি আর আবির বলে বাসায় আসছে। আসার আগে আবির গিয়ে আয়ানকে আবার টেনে নিয়ে গেল। কিরে, আবার টেনে নিয়ে আসলি কেন? বাসায় যাবো, ছাড়। আরে শোন না, আমি যেই কথাটা বললাম শুনিস। আমি কিন্তু সিরিয়াসলি বলেছি। আচ্ছা যা, তোর পাগলামি গেল না। 2 দিন পর বাচ্চার বাবা হবি। হ্যাঁ, আর তুই মামা হবি, তারপর বাবা। ওরা কি বললো আভা শুনতে পেল না। চলো, আব্বুরা আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই বাসায় চলে গেল। আজকে আবার কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই তাড়াতাড়ি এসেছে। আয়ান আভাকে কলেজে দিয়ে চলে গেছে। কলেজ শেষে আবার নিয়ে যাবে বলেছে। রুহি আর সিমিও এসেছে। কি রে আভা, শুনলাম নিশি আপু প্রেগনেন্ট? হ্যাঁ রে, আমার যে কি খুশি লাগছে, ছোট্ট একটা বেবি আসবে। আমার খালাবনি ডাকবে, আমি ওকে কোলে করে নিয়ে বেড়াবো। এতই যখন বেবি ভালো লাগে, আয়ান ভাইয়াকে বলে তুইও একটা বেবি নিয়ে নে। না, আমাদের এক্ষুনি বেবি লাগবে না। এখন যদি ওনাকে বেবির কথা বলি, আমার থাপড়াবে ধরে, ধমক দিয়ে বলবে পড়ালেখার বয়সে কিসের বেবি, আগে পড়ালেখা শেষ করো তারপর। রুমি আর সিমি হেসে বলল, তুই তো ভালোই আয়ান ভাইয়াকে কপি করতে পারিস দেখছি। আয়ান ভাইয়াকে বলতে হবে আপনার বইয়ের লেখাপড়া ভালো লাগে না, ওর বেবি ভালো লাগে, একটা বেবি নেন। না রুহি, সিমি, তোরা এই কথা ওনাকে বলবি না। এইসব আমি বলেছি শুনলে উনি আমায় কাঁচা চিবিয়ে খাবেন, সাথে হাজার কথাও শোনাবেন। আরে চিল, এত ভয় পাচ্ছিস কেন? ভাইয়া কি বলেছে তোকে বেবি নিবেন না? না বলেনি, তবে আমি বুঝি। তুই বেশি বুঝিস। আচ্ছা এই টপিক বাদ দে তো, চল ক্লাসে যাই। আজকে রবিউল স্যারের ক্লাস আছে। স্যার আজকে ইম্পর্টেন্ট ক্লাস করাবেন, চল। 3 জন একসাথেই ক্লাস করতে বসেছে। ক্লাসের একটা ছেলে আবার দিকে তাকিয়ে আছে। আবার তো মহা বিরক্ত লাগছে, কিছু বলতেও পারছে না। কেউ এইভাবে তাকিয়ে থাকলে কি আর ভালো লাগে? ক্লাস করা যায় ভালোভাবে? বিরক্ত নিয়েই ক্লাস শেষ করলো। ক্লাস থেকে বাহির হওয়ার সাথে সাথে ওই ছেলেটা সামনে এসে দাঁড়ায়। আবার ভ্রু কুচকে বলল, কি সমস্যা, সামনে এসে দাঁড়ালেন কেন? আমার নাম সৌরভ, আমি তোমার ক্লাসে পড়ি। তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। ছেলেটার কথা শুনে ওরা 3 জনই হাঁ হয়ে তাকিয়ে আছে। আপনার নাম কি আমি জানতে চাইনি, কিন্তু আমি জানতে চাই, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। রুহিয়া সিমি হাসিতে গড়াগড়ি খেতে খেতে বলল, ভাই বিয়াত্তা মায়ারে আর কয়বার বিয়ে করবি শুনি? ওর জামাই জানতে পারলি তোর বিয়ে শখ মেটাই দিবে। রুহিয়া সিমির কথা শুনে ছেলেটার মুখ চুপসে গেল আর বলল,
উনি বিবাহিত? জি আমি বিবাহিত, আর আমার জামাই আছে। ছেলেটা মুখটা কালো করে সরি বলে চলে গেল। সিমি রুহির হাসি থামছেই না। আবারে তোর বিয়ের হওয়া সত্ত্বেও ছেলেরা প্রপোজ করতেই থাকে। আমাদের পড়া কপাল রে, আমরা সিঙ্গেল হয়েও প্রপোজ পাই না। হাই কপাল। হ্যাঁ রে রুহি, ঠিকই বলছিস, আমাদের কেউ পছন্দ করে না। আবার মতো সুন্দরী হলে আমরাও প্রপোজ পেতাম। সবই কপাল, আর আমাদের দুইজনের কপালে কোনো ব্যাটা মানুষ নাই। তোদের দুজনের বাজে বকা শেষ? বাজে কই বকলাম, সত্যি বলছি। তোরা দুজন আমার থেকে কম সুন্দরী না, তারপরেও ঢং করছিস কেন? কেউ প্রপোজ করলে অ্যাকসেপ্ট করবি না, আবার ঢং মারাস। বিশ্বাস কর, এবার যদি কেউ প্রপোজ করে প্রমিস অ্যাকসেপ্ট করে নিব। তাহলে শরীফ ভাইয়াকে তো বলতে হবে তোকে যেন প্রপোজ করে। তুই এই ফালতু লোকটার নাম নিবি না। উনি আমায় প্রপোজ করলেও কখনো অ্যাকসেপ্ট করব না, বুঝলি? কেন? আমার ভাইকে দেখতে খারাপ নাকি? হ্যাঁ খারাপ তো, আমায় ফেলে দিয়ে কোমরের 12টা বাজিয়ে দিছিলে, এখনো মাঝে মধ্যে ব্যথা লাগে। আরে শরীফ ভাইয়াকে বলবো যেন তোকে ব্যথার মলম এনে দেন। চুপ, ওনার কথা বাদ দে, চল ঝালমুড়ি খেয়ে আসি। তিনজন মিলে ঝালমুড়ি খাচ্ছে। মুড়ি চিবোতে চিবোতে রুহি বলল, তোকে ভাইয়া নিতে আসবে নাকি একাই যাবি? বলো তো নিয়ে আসবে। আভা আয়নের জন্য অপেক্ষা করছে, আয়ন আসছে না। ভাইয়া আসতেছে কেন রে? আসবি না নাকি? কি জানি, আসার কথা ছিল। এই তো উনি কল দিয়েছেন। হ্যালো, কই আপনি? নিতে আসবেন না, আপনার জন্য অপেক্ষা করছি কতক্ষণ থেকে। সরি আভা, আজকে আমি নিতে যেতে পারবো না, একটা কাজে ফেসে গেছি। আবার একটু অভিমান হলো, নিতে আসতে চেয়েও আসলো না, এখন একা একা যেতে হবে। ঠিক আছে, আপনি কাজ করুন। রাগ করেছো? কাজ না থাকলে সত্যিই যেতাম। তুমি তো জানো তোমায় একটাবার না দেখলে কেমন লাগে। তোমার আশেপাশে সব সময় থাকতে চাই। আভা চুপ করে শুনছে। একা যেতে পারবে বাসায়? পারবো, আপনি চিন্তা করবেন না। আর কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরবেন। কেন বউ, তুমি বুঝি আমায় মিস করো? তোমার সাথে থাকলে তো কাছে আসতে চাও না। আপনার ফালতু বকা বন্ধ করে কাজে মন দেন, বুঝছেন? রাখছি আমি। ইস বউ, তোমার লজ্জা মাখা মুখটা যদি দেখতে পেতাম। বলে এই সাথে সাথে আবার কলটা কেটে দিয়ে মুচকি হাসে। কি রে আভা, মুচকি হাসছিস কেন? ভাইয়া কি চুমুটুমু দিয়েছে নাকি? চুপ কর তোরা দুজন। আর ওনার মতো শুধু শুধু ফালতু বকিস তোরাও। ভাইয়া কি বললো, নিতে আসবে? না রে, উনি একটা কাজে আটকে পড়েছেন, আজকে আসতে পারবেন না। আমাকে একাই যেতে হবে এখন। একা যেতে হবে না, আমি আর রুহি তোকে বাসায় রেখে আসবো। আরে না, তোদের কষ্ট করতে হবে না, তোরা যা, আমি একা যেতে পারবো। আমরা তোর সাথে যাব, যাব মানে যাবই। তোদের সাথে আর পারি না, যাবি যখন চল। আভা, তোদের বাসার যাওয়ার আগে একটা পার্ক আছে না? আছে কেন? চল ওখান থেকে ঘুরে আসি। অনেক দিন হলো একসাথে ঘুরতে যাওয়া হয় না। তোর জামাই আছে, তোকে ঘোরাবে, আমাদের কেউ নাই, তাই আমাদের একাই ঘুরতে হবে। সব ব্যাপারে জামাইকে টানিস কেন? আন্টিকে বলবো নাকি তোকে বিয়ে দিয়ে দিতে, তাহলে জামাইয়ের সাথে ঘুরতে পারবি। এই না না, আম্মুকে ভুলেও বলবি না বিয়ের কথা। আমি বলছি, শুনলে আমারে পেটাবে। সিমির কথা শুনে আভা আর রুহি হাসছে। পার্কের বেঞ্চে বসে তিন বান্ধবী মিলে বাদাম খাচ্ছে আর গল্প করছে। পার্কটা ছোট হলেও অনেক সুন্দর। চারপাশে সবুজ গাছপালা, বিভিন্ন রঙের ফুলের সমাহার। আভা দেখ তো, এটা তোর শরীফ ভাইয়া কি না? কই? ওই তো সামনে দেখ। পিছনটা দেখা যাচ্ছে শুধু, তবে শরীফ ভাইয়ার মতো মনে হচ্ছে। চল তো দেখি ভাইয়া কিনা। আভা কাছে যেতেই দেখে ওটা শরীফ ভাই ছিল। ভাইয়া তুমি এখানে কি করছো? শরীফ পেছনে ঘুরে বলে। আরে আভা, তুই এখানে? আয়ানও এসেছে নাকি? না ভাইয়া, উনি আসেননি, আমরা তিন বান্ধবী মিলে এসেছি। শরীফ সিমি রুহিকে দেখলো। সিমির দিকে একটু তাকিয়েছিল উনি। ভাইয়া বললে না তুমি এখানে কি করছো? আভা বুঝিস না এখানে মানুষ কি করতে আসে? নিশ্চয়ই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে। শরীফ আবার সিমির দিকে তাকিয়ে বলে, মিস সিমি, আপনাকে কে বলল আমার গার্লফ্রেন্ড নিয়ে এসেছি? বলা লাগে নাকি? এমনিতেই বোঝা যায়। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, বন্ধুর সাথে ঘুরতে এসেছি। তবে আপনি চাইলে আমার গার্লফ্রেন্ড হতে পারেন।
আমার কোনো সমস্যা নেই। বলে মুচকি হাসলো শরীফ। আমার কি খেয়েতে কাজ নেই? আপনার গার্লফ্রেন্ড হতে যাব? কত ছেলে আমার পিছে পড়ে আছে, কাউকে পাত্তা দিই না। আর আপনি কে? বলে মুচকি হাসলো শরীফ। আভা আর রুহি ওদের দুজনের কথা শুনছে। তোমরা দুজন চুপ করবে? দেখা হলেই ঝগড়া লেগে যাও। তুমি তাহলে থাকো, আমরা যাই। এই রুহি, সিমি চল। আয়ন আসেনি, আমি তোকে বাসে পৌঁছে দিয়ে আসছি, চল। আপনার যাওয়া লাগবে না, আমি আর রুহি আভাকে পৌঁছে দেব। আপনাকে যেতে হবে না, আর আপনাদের বাসা তো অন্যদিকে। আপনারা যান, আমি মামা বাড়িতে যাব, তাই আমার সাথে যাক। শরীফ ভাই ঠিক বলেছে, আমি ভাইয়ার সাথেই যাই। দাঁড়াও, আমি রাফিকে ডাক দিই। এ রাফি, তোর হয়নি? আয়। বল। রুহি, এ আমার বন্ধু রাফি, ওর বাসা তোর বাসা ওইদিকে। তুমি ওর সাথে যাও, ও তোমার বাসায় পৌঁছে দিবে। ভয় পেও না, রাফি ভালো ছেলে, ভরসা করে যেতে পারো। ঠিক আছে ভাইয়া। আর মিস সিমি, আপনি আমাদের সাথে চলেন। আবাকে বাসায় দিয়ে আমি আপনাকে দিয়ে আসবো। নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। আপনি এত ঘাড়তেড়া কেন? যেতে বলেছি যাবেন। সিমি কিছু বলবে তার আগে আভা ওকে থামিয়ে দেয়। চল তো সিমি, আর কথা বাড়াস না। সিমিকে বাধ্য হয়ে যেতে হলো। তিনজন অটোতে করে আভাদের বাসার সামনে এসে নামলো। আবার তুই বাসায় যা, আমি সিমিকে বাসে পৌঁছে দিয়ে আবার আসবো। আভা ফিসফিস করে শরীফকে বলল, শোনো, সিমির সাথে শুধু ঝগড়া করলে হবে? একটু ভালোভাবে কথা বলে তাহলে তো প্রেমটা হবে, তাই না? তাই না? বড় হয়ে গেছিস, বড় ভাইকে এসব বললিস? এই, তোমরা দুজন ফিস করে কি কথা বলছো? আপনাকে শুনতে হবে না মিস। আভা বাসায় চলে গেল। শরীফ ভাই আর সিমির মধ্যে কিছু একটা হবে, কারণ আভা বুঝতে পারছিল শরীফ সিমিকে পছন্দ করে। মিস সিমি, চলুন, হেঁটে যাবেন নাকি রিক্সায়? মাথা খারাপ আপনার? এত দূর হেঁটে যাওয়া যায়? নাকি টাকার জন্য হেঁটে যেতে চাইছেন? চিন্তা করবেন না, অটো ডাকেন, আমিই ভাড়া দিব। আমার যথেষ্ট টাকা আছে, আর আপনি মনে হয় জানেন না আমি জব করি। আমি ভাবলাম হেঁটে গল্প করতে করতে যাবেন নাকি। অটো তো দেখছি না, রিক্সায় যাই। রিক্সায় গেলে দুজন কাছাকাছি বসতে হবে, তাই সিমি যেতে চাচ্ছিল না। অটো এই সময় নেই, তাই রিক্সায় যেতে হচ্ছে। শরীফ ও সিমি দুজন পাশাপাশি বসে আছে। মিস সিমি, আপনার কি বয়ফ্রেন্ড আছে? কেন বলুন তো? এমনি জিজ্ঞেস করেছি, বলেন। না, নেই। নেই? তাহলে আমি একটা চান্স নিতে পারি। মানেটা কি? আপনার সাথে কে প্রেম করবে? ঝগড়ুটে লোক আপনি। শরীফ হেসেই বলল, আপনি চাইলে ঝগড়া করব না, এখন থেকে শুধু প্রেম করব। আপনি রাজি? আর আমি দেখতে অতটাও খারাপ না যে পছন্দ হবে না। সিমি চুপ করে আছে, কি বলবে। শরীফ দেখতে মোটামুটি ভালোই, উজ্জ্বল চেহারা, উচ্চতা 5 ফিট 7। রিক্সা গন্তব্য এসে পৌঁছে গেছে। এখানেই আমার বাসা, আমি যাই। সিমি ভাড়া দিতে চাইলে শরীফ দিতে দেয় না, সে নিজেই ভাড়া মিটিয়ে দেয়। আপনি এবার চলে যান, আমিও বাসায় ফিরে যাই। মিস সিমি, আপনার সাথে আসলাম, বাসায় যেতেও বলবেন না একবার? দেখুন, আমি আপনাকে বাসায় যেতে বলতে পারবো না। আপনাকে আমার সাথে দেখলে পাশে অন্য কিছু ভাববে। আচ্ছা ঠিক আছে, যাব না। একেবারে না হয় জামাই হয়ে ঢুকবো। কথাটি ধীরে ধীরে বলার জন্য সিমি শুনতে পাইনি। কিছু বললেন? না, কি বলিনি। ঠিক আছে, বাই, আমি গেলাম। সিমি বাসায় ঢুকবে, তখনই শরীফ বলল, মিস সিমি, আমাকে কি আপনার পছন্দ হয় না? না মানে প্রেমিক বানানো যায় না? সিমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ভেবে দেখব। বলেই হেসে বাসার ভেতর চলে গেল। ইয়েস, হেসেছে তো ফেসেছে। মিস সিমি, আমি আপনাকে আমার করব। অনেক রাত হলো, আয়ান এখনো বাড়ি ফেরেনি। আবার কল দিচ্ছে, ধরছে না, কেটে দিচ্ছে। আবার আগে ফোনটা সোফায় ছুঁড়ে মারে। ফোনটা ধরলে কি সমস্যা? কি এমন কাজ করছে ফোন ধরা যাবে না? বাসায় আসুক, বোঝাবো মজা তাকে। তাড়াতাড়ি আসতে বলেছি, এখন রাত 10টা বাজে, তবুও আসার নাম নেই। আজকে আসলে কথাই বলবো না আমি। কি রে মা, আয়ান ফোন ধরলো? কোথায় আছে এখন? আসছে? তোমার ছেলে রাজকার্য করছে, আমার ফোন ধরার সময় নেই তার। রেগেই বলল আভা। আয়ান তো এমনি এমনি দেরি করার ছেলে আমার না, হয়তো কাজ শেষ হয়নি তাই আসতে দেরি হচ্ছে। কাজ শেষ হয়নি, আসতে দেরি হবে, সেটা ফোনটা ধরে বললেই তো হয় বড় আম্মু। আয়ান কাজের সময় ফোন সাইলেন্ট করে রাখে, দেখ হয়তো কাজের চাপে ফোন দেখার সময় পায়নি। আয়ানের আসতে দেরি হবে, তুই খেয়ে নে, ওর জন্য অপেক্ষা করতে হবে না। ও যখন আসবে তখন একা খাবে। না বড় আম্মু, আমার খেতে ইচ্ছে করছে না। বুঝেছি, আমার ছেলে না আসলে খাবি না, তাই তো?
আবার ফোন বাজছে। আয়ান ভেবে হাসি মুখে দৌড়ে গিয়ে ফোন হাতে নেয়, দেখে শরীফ ভাই কল দিয়েছে। শরীফের কল দেখে মুখের হাসিটা মিলিয়ে গেল। আভা কলটা ধরে। হ্যালো আভা। হ্যাঁ ভাইয়া বলো, তুমি এত রাতে কল দিলে কেন? কোনো দরকার? হ্যাঁ মা, মানে একটা দরকার ছিল। কি দরকার ভাইয়া বলো? শরীফ বলতে চেয়েও বলতে পারছে না। ও আসলে সিমির নাম্বার নেওয়ার জন্যই ফোন দিয়েছে। আভা আয়ান কোথায়? আবার কপাল কুঁচকে বলল, তুমি এটা জানার জন্য ফোন দিয়েছো? আর আয়ন ভাই এখনো বাসায় ফেরেনি? কি বলিস, এত রাত হলে তবুও ফেরেনি? না ফিরে ওনার অনেক কাজ, এটাই বোঝাচ্ছে। দেখো না, হয়তো কোনো কলিগের সাথে টাঙ্কি মারছে বসে বসে। এই না আভা, আয়ান আর যাই হোক এমন না। তুই জানিস ও তোর জন্য কতটা পাগল। ছোট থেকে তোর জন্য পাগল ছিল। অন্য মেয়ের সাথে টাঙ্কি মারার প্রয়োজন মনে করিনি। হয়েছে ভাইয়া, আপনার আর ওনার হয়ে সাফাই গাইতে হবে না। সাফাই না রে, সত্যি বললাম। আবার নিজেও জানে উনি কারোর সাথে কখনো রিলেশনশিপে জড়ায়নি, তবু একটু বানিয়ে বানিয়ে বললো আর কি। ভাইয়া আর কিছু বলবে নাকি কল কেটে দিব? এই না না, কল কাটিস না বোন, তোর সাথে জরুরি কথা আছে। আবার জানে শরীফ সিমির বিষয়ে কিছু বলতেই ফোন দিয়েছে, তাই একটু নাটক করছে। কি কথা তাড়াতাড়ি বলো ভাইয়া। মানে বলছিলাম কি। হ্যাঁ কি বলছিলে? শরীফ আমতা আমতা করে বলে, আবার সিমির নাম্বারটা দিতে পারছি প্লিজ? শরীফের কথা শুনে আবার হাসতে হাসতে শেষ। এই কথাটা বলার জন্য তখন থেকে আমতা আমতা করছে। সরাসরি বলে দিলেই তো হতো, আমি কি না করতাম? এখন বললাম নাম্বারটা দে প্লিজ। আচ্ছা নাও, 017। শরীফ সিমের নাম্বারটা নিয়ে চুপ করে ভাবছে কল দিবে কি না। কল দিলে যদি কথা না বলে, পরিচয় দিলে নিশ্চয় কথা বলবে। ভেবে চিন্তে শরীফ সিমের নাম্বারে কল দিল। রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স এলো না। একটু পর আবার কল দিল, এবার কলটা রিসিভ করলো। এই কোন হাদারে এত রাতে ফোন দিয়ে আমার ঘুমটাই নষ্ট করলো। তোদের কি কোনো কাজ নেই মেয়েদের ফোন দিয়ে বিরক্ত করা ছাড়া? ফোন কাট, আর ফোন নিবি তো তোকে চিবিয়ে খাবো শালা। কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করে থামলো সিমি। ছি, তোমার কথা কি ছিঁড়ি ছিঁড়ি, তোমার শালাকে এসব কি ভাষা? তুমি কি রাক্ষস যে আমাকে চিবিয়ে খাবে? অপর পাশের মানুষটার কথা শুনে সিমি চমকে ওঠে। চোখ থেকে ঘুম উড়ে গেল। গলাটা চিনতে অসুবিধা হয়নি, কিন্তু উনি সিমির নাম্বার পেল কই? আপনি আমার নাম্বার পেলেন কই? আর এত রাতে ফোন দিয়েছেনই বা কেন? নাম্বার কই পেয়েছি সেটা বড় কথা না, এত রাতে ফোন দিয়েছি প্রেমালাপ করতে মিস সিমি। আচ্ছা, কেউ তোমাকে কল দিলে কি সবাইকে এসব কথা বলো? ছি। সিমি একটু লজ্জা পেল, না বুঝে কি সব কথা বলে ফেলেছে। হ্যাঁ তো কি বলবো, আমার স্বাদের ঘুমটা নষ্ট করে দিলেন। তুমি এত তাড়াতাড়ি ঘুমাও? হ্যাঁ তাড়াতাড়ি, মুরগির সাথে ঘুমাই। আর কিছু বলবেন? কেন, আমার সাথে কথা বলতে সমস্যা কি? আসলে সমস্যা না, কিন্তু আমার ঘুম পাচ্ছে। যেহেতু কোনো দরকারি কথা নেই, তাই দিনে কথা হবে। গুড নাইট। বলেই কলটা কেটে দিল সিমি। বাদর মেয়ে আমার কল কেটে দিল, এর নাকি ঘুম বড়। একে বিয়ে করলে কি যে হবে আল্লাহ জানে। অনেক সময় পার হলো, আয়ন এখনো আসছে না। বড়মু তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো, আমি আছি তো। বড় আম্মু যাবে না, আবার জোর করে ঘুমাতে পাঠালো। ঘড়ির কাঁটায় 12টা বাজতে চলছে, চোখে ঘুম ধরা দিচ্ছে। তখনই কলিং বেল বাজলো, মস্তিষ্ক সজাগ হলো। ধরফড়িয়ে উঠে দরজা খুলে দিল। দরজা খুলে দেখে আয়ান মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা কাঠগোলাপ, যেটা আবার ভীষণ প্রিয়। আমি তো কথাই বলবো না আর ওনার হাসিতে গলবো না আমি। সরি, আজকে আসতে দেরি হয়ে গেল। এত কাজের চাপ ছিল যে তাড়াতাড়ি বের হতে পারিনি। আভা মুখে গোমরা করেই চুপ করে শুনছে, কিছু বলছে না। কি হয়েছে, কথা বলছো না কেন? আভা ওখান থেকে ডাইনিং টেবিলে গেল। খাবারগুলো ঠান্ডা হয়েছে, গরম করে নিয়ে আসে। ফ্রেশ হয়ে খেতে আসুন। ফ্রেশ হয়ে আয়ন খেতে বসে। আভাকে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? না। এত সময় না খেয়ে আছো কেন? আমার আসতে দেরি হলে খেয়ে নিবে। এখন খেতে বসো, একসাথে খাবো। আভা চুপচাপ বসলো। দুজন মিলে খাওয়া শেষ করে আয়ান রুমে গেল। আভা খাবারগুলো ঢেলে রেখে থালাগুলো ধুয়ে তারপর নিজেও রুমে গেল। আবার রুমে এসে ব্যালকনিতে চলে যায়। আয়ান সেদিকে তাকিয়ে ভ্রু কুচকায়। নিশ্চয়ই দেরিতে আসার জন্য রাগ করেছে পাগলিটা। ওর রাগ ভাঙানোর জিনিস আমার হাতে। বলে ওর হাতে একটা বেলি ফুলের মালা আর কিছু চকলেট আসার সময় নিয়ে এসেছিল। আয়ান জানতো দেরিতে রেগে
দেরিতে গেলে রাগ করবে, তাই এসব নিয়ে এসেছে। আভা দেখতে পায়নি, কারণ ওগুলো ব্যাগে ছিল। আবার মন খারাপ করে এক ধ্যানে বাহিরের দিকে তাকিয়ে আছে। আয়ান গিয়ে আবার পেছনে দাঁড়িয়ে ওর হাতটা নিয়ে বেলি ফুলের মালাটা পরিয়ে দিল। বউ, রাগ করেছো? সরি, অনেক কাজের চাপ ছিল, তাই লেট হয়েছে। আর কখনো এমন হবে না, প্লিজ কথা বলো। আভা তবুও চুপ করে আছে। সরি বললাম, বেলি ফুলের মালাও দিলাম। এই নাও চকোলেট। এবার ক্ষমা করো এই অধমকে, নাকি কান ধরতে হবে? এই নাও, কানও ধরলাম। আয়ানের কাহিনী এত সময় আভা চুপচাপ দেখছিল। ওর খুব মজা লাগছিল, সাথে হাসিও পাচ্ছিল। কিন্তু আয়ানের কান ধরা দেখে হাসিটা আটকাতে পারলো না। আভা খিলখিল করে হেসে ওঠে। আয়ান আবার হাসি মাখা মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এই তো বউ আমার হেসেছে, তার মানে রাগ কমেছে। মোটেও না, আমি আপনার উপর রেগে আছি। ধন্যবাদ এত সুন্দর বেলি ফুলের মালা আর চকলেট নিয়ে আসার জন্য, কিন্তু ক্ষমা করলাম, জান। আয়ান আবার এবারে কাছে আসে, খোপা করা চুলগুলো ছেড়ে দিয়ে মুখ ডুবালো চুলে। বাইরে স্নিগ্ধ হাওয়া চুলগুলো উঠছে। আয়ান যে আভার অধর স্পর্শ করতে যাবে, তার আগে ব্যালকনিতে কিছু একটা পড়ার শব্দে দুজন ঘর থেকে বেরিয়ে এলো। ব্যালকনির মধ্যে মোড়ানো একটা কাগজ দেখা যাচ্ছে। আয়ান কাগজটা কুড়িয়ে নিয়ে খুলে দেখে কিছু লেখা। কাগজের মধ্যে লেখা ছিল, মিস্টার আয়ান খান, দিনে রাতে এত রোমাঞ্চ ভালো না। খুব তাড়াতাড়ি তোর জীবনে সব কিছু হারাতে চলেছিস। রেডি থাকিস সবচেয়ে কাছের মানুষটাকে হারানোর জন্য। আয়ান ব্যালকনির নিচে তাকাতেই একটা ছায়া দেখতে পায়। কে ওখানে? আয়ানের কথা শুনে ছায়াটা সরে গেল। লেখাগুলো পড়ে আয়ান একটু ভয় পেল, কারণ ওর প্রিয় আভা, ওর কিছু হলে নিজে বাঁচতে পারবে না। আয়ানের সাথে চিন্তায় পড়ল, কে ওর শত্রু হতে পারে। খোঁজ লাগাতে হবে আর আভাকে সাবধানে রাখতে হবে। আবার জিজ্ঞেস করলো, কি লেখা আছে কাগজে? কই কিছু না, রুমে চলো, ঘুমোবো। কাগজে কিছু লেখা নেই, তাহলে কাগজটা খোলার পর এমন ঘাবড়ে আছেন কেন? কথায় রাতে আভাকে নিয়ে রুমে গেল। আয়ান আভাকে এসব বলে চিন্তায় ফেলতে চায় না। ও এমনিতেই অনেক ভয় পায়, এসব দেখলে আরো বেশি ভয় পাবে। ওরা দুজন রুমে যাওয়ার পর সে ছায়া আবার বাহিরে আসে। মিস্টার আয়ান, আপনার আভার প্রতি এত ভালোবাসা, কিন্তু আফসোস, না থাকবেন আপনি আর না থাকবে আপনার ভালোবাসা। বলেই হেসে ওঠে সেই আগন্তুক। কে সেই আগন্তুক যে ওরা আর আভার ক্ষতি করতে চায়? এভাবে সারাত ঘুম হয়নি আয়ানের। ভোরের দিকে একটু ঘুমিয়েছে। আভা খুব সকালে ঘুম থেকে উঠেছে। বাগানে অনেকগুলো ফুল গাছ। ব্যস্ততার কারণে কয়েকদিন গাছগুলোতে পানি দেওয়া হয়নি। পানি না দেওয়ার কারণে ফুল গাছগুলো নেতিয়ে গেছে। পানির পাইপটা হাতে নিয়ে গাছগুলোতে পানি দিল। একটা গাছ কিসে যেন উবড়ে দিয়েছে। সেই গাছটা আবার মাটিতে পুঁতে দিল। হাতে কাদা লেগে গেছে, হাতটা ধুয়ে বাসার ভেতর গেল। স্যার, ওই মেয়েটা বাগানে পানি দিয়ে বাসার ভিতরে গেল। গুড জব। এভাবেই সারাক্ষণ নজর রাখবে। 24 ঘন্টার আপডেট আমার চাই। সুযোগ পেলেই কাজ হাসিল করব। বড়মু, সবার জন্য খাবার কিন্তু আমিই বানাবো। না, তোকে করতে হবে না। ইস বড়মু, আর কত নানা করবে? আমি কিন্তু বড় হয়ে গেছি, আর আমি এবারের বউ। আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? ওরে আমার দায়িত্বশীল বউ হচ্ছে রে। বড়মু প্লিজ, আজকে রান্নাটা করি না আমি। আচ্ছা করিস, আগে কফিটা আয়নকে দিয়ে। আবার খুশি হয়ে কফিটা নিয়ে আয়ানকে দিতে গেল। এই যে শুনছেন, আপনার কফি, উঠেন তাড়াতাড়ি। আয়ান শুনছে না। আভা কাছে গিয়ে হাত ধরে ঝাঁকিয়ে ডাকছে। আয়ান ঘুমের ঘরে আভাকে জড়িয়ে ধরার জন্য টান দিল। টান দেওয়ার কারণে আভা হাত থেকে অনেকটা কফি আয়ানের হাতের উপর পড়তেই আউচ বলে আয়ান ধরফড়িয়ে ওঠে। আভা দৌড়ে পানি নিয়ে আসে, হাতটা পানিতে ডুবিয়ে দিয়ে রাখে। আপনি আমায় টান দিলেন কেন? আরে আমি কি জানতাম তোমার হাতে কফি আছে? জানলে তো দিতাম না। সকালে ঘুম থেকে উঠে বউয়ের চুমু খাওয়ার বদলে গরম কফি ছ্যাঁকা খাচ্ছি। হায় রে পোড়া কপাল। সব সময় আপনার ফাজলামো করা চাই নাকি? হ্যাঁ, ইস কতখানি পড়ে গেছে। গরম কফিটা হাতে একেবারে ফোসকা পড়ে গেছে। আভা আয়নের হাতে ফু দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে আর বলছে, আপনার হাত জ্বলছে না? না, কারণ আমার বউ এত সুন্দর করে হাতে ফু দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে, তাহলে চলবে কিভাবে বলো? আপনি বসুন, আমি আবার কফি করে আনছি। না, আর লাগবে না, আজকে ছ্যাঁকা খেয়েই থাকি। বলেই ফ্রেশ হতে গেল। খেয়ে উনি কাজে যাবে আর আভা কলেজে। আজকে দেরি করে আসবে না, তাড়াতাড়ি আসবে বলেছে। আভার কলেজ আর ওনার কাজ, এসব নিয়ে দিন পার হয়ে যাচ্ছে।
সামনে আর 1 মাস, ফাইনাল পরীক্ষা এসে গেছে। আর একটা কথা তো ভুলেই গেছেন, নিশাপুর বেবি হবে আজকালের মধ্যে। আম্মু, আভা কোথায়? দেখ রান্নাঘরে কিছু করছে হয়তো। আম্মু, সামনে ওর পরীক্ষা, পড়তে হবে, তবু কাজ করতে আসে। আমি তো মানা করি, ওকে সোনার মেয়ে, কাজ করতে মানা করলে বলে এই বাড়ির বউ হিসেবে নাকি দায়িত্ব সবার খেয়াল রাখা, কাজ করা। দায়িত্ব ঠিক আছে, পরীক্ষার পর যেন দায়িত্ব পালন করে। তুই গিয়ে ঘাড় ধরে পড়তে বসা, তাহলে যাবে। রান্নাঘরে কেন এসেছো? তোমার যে আর 1 মাস পর পরীক্ষা, ভুলে গেছো? না, ভুলিনি তো। তাহলে না পড়তে বসে এখানে কি করছো? কাজ করছি, দেখছে না? তোমার কাজ করতে হবে না, কাজ করার অনেক মানুষ আছে। তুমি চলো, পড়তে বসবে। আরে আমি কাজ করলে সমস্যাটা কি? বাড়ির বউ আমি। ও তাই না? কাজ করা বাহানা মাত্র, পড়ার ভয়ে কাজ করছো। চলো, শুধু পড়তে বসবে। আয়ান আভাকে জোর করে এনে পড়তে বসিয়েছে। আভা পড়ছে না, আর আয়ান ওর পাশে বসে আছে। আবার পড়তে ভালো লাগছে না, তাই ওর মাথায় বুদ্ধি আসে। আয়ানের গলা জড়িয়ে ধরে বলে, আমার না মাথা ব্যথা করছে, খুব ঘুম পাচ্ছে আমার। আয়ান ভ্রু কুঁচকে বলল,